যে 6টা কলামে ইন্ডিয়ান আর্মি তখন ঢুকে বাংলাদেশে, এবং অন 14 ডিসেম্বর ওই প্রত্যেকটা 6টা কলামই কিন্তু স্টেলমেটেড, 6টা কলামই আটকে গেছে, মানে যুদ্ধ, মানে পাকিস্তানিদের সামনে কিন্তু এখন তারা মুখোমুখি অবস্থা, তারা আটকে আছে, দে ক্যানট প্রসিড। এই হচ্ছে অবস্থা, যুদ্ধ ছাড়া, টোটাল ওয়ার ছাড়া। এই 9 মাসে কিভাবে ইন্ডিয়া আমাদেরকে ঠিক মতো মুক্তিবাহিনী তৈরি করতে দেয় নাই। তাদের প্ল্যান ছিল আমাদের মুক্তিবাহিনী হবে 8,000 লোকের। তারা যেভাবে মুজিব বাহিনী, যেটা বিএলএফ না কি জানি বলে, একটা ওটা বানাইছেই হচ্ছে যাতে মুক্তিবাহিনীকে পরে ডিজার্ম করা যায়। হ্যাঁ, মানে এই সমস্ত পুরো জিনিসটাই ছিল যে যাতে বাঙালি মুসলিম যাতে আর্মড না হইতে পারে। এইটা নিয়ে ইন্ডিয়ার ভীষণ ভীষণ সমস্যা ছিল। বাংলাদেশের 16 ডিসেম্বর পর থেকে ইন্ডিয়ান আর্মি কিন্তু আমাদের এখান থেকে প্রচুর জিনিসপত্র নিয়ে গেছে, প্রচুর। সেটা কিছুদিন আগে এক ভদ্রলোক, উনি একজন সিনিয়র, আবু আসাদ সাহেব বোধহয়, উনি বোধহয় বলছিলেন যে এটা উনারা তখন একটা ওই হক কথাগুলো দেখে ওনারা একটা হিসাব করেছিলেন যে সেই সময় 25,000 কোটি টাকার মতো। উনাদের সেনাদের আত্মত্যাগ নিয়ে উনি বলবেন, সেটা খুব স্বাভাবিক, কিন্তু যেটা অস্বাভাবিক সেটা হচ্ছে যে বাংলাদেশের মুক্তিবাহিনীর যে ত্যাগ, বাংলাদেশের মুক্তিবাহিনীর যে সাহায্য, তাদের যে 9 মাসের যুদ্ধ, তাদের যে জাতি গঠনের আকাঙ্ক্ষা, যেটার যুদ্ধে ভারতীয়রা তথাকথিতভাবে আমাদেরকে সাহায্য করতে এসেছিল, যারা তাদের ফরের তারা বলে, কিন্তু এখানে তো তিনি একটা জিনিসেরও, সেটার একটারও উল্লেখ করলেন না। অর্থাৎ বাংলাদেশের ভিতরের অনুভূতি, মানুষের অনুভূতিকে উনি বিবেচনার মধ্যেই নিলেন না। এটাকে উনি পুরাপুরি দেখলেন পাকিস্তান ভারত যুদ্ধ হিসাবে। এবং কয়েকদিন আগে যে পেন্টিং নিয়ে কথা বলছো, সেটা নিয়ে আমি একটু কথা বলবো মুস্তাফিজ। সেই পেন্টিং, কয়েকদিন আগে পেন্টিং সরানো হয়েছে, পেন্টিং সরানো হয়েছে সাউথ ব্লক থেকে বোধহয়। হ্যাঁ, পেন্টিং সরানোতে এক জেনারেল তিনি বলছেন যে 71 সালের যুদ্ধ গত 1000 বছরের মধ্যে ভারতের প্রথম বিজয়। তো এখন তার মানে যে এই 1000 বছরে ভারতের সম্রাটরা আর যা যা বিজয় করেছেন সেটাকে কিন্তু উনি এটা ধরবেন না। তো কেন উনি ধরবেন না, আর এই বিজয়টাকে কেন উনি ধরবেন, সেটা যদি আমরা ওনাকে জিজ্ঞেস করি, নিশ্চয়ই উনি যেভাবে এটা আসবে, একটাই তফাৎ, সেই তফাৎটা হচ্ছে ধর্মীয় বেস থেকে, যে কারা আগে শাসক ছিল আর এখন কারা শাসক আছে। আগেও ভারত ছিল, এখনো ভারত আছে। তো তাহলে ভারত, হ্যাঁ, আগে হারলো এখন জিতলো, হ্যাঁ, এবং তাও আবার একটা বাংলাদেশের মতো একটা জায়গায়, তাই না? এটা তো এমন না যে সে একেবারে আরেকটা ইরানের সাথে বা এরকম কিছু হয়েছে, যেটা আগে কখনো হয়নি। সো আমার কাছে মনে হয়েছে যে হিন্দু রাষ্ট্রের জয় হিসেবে কিছু মানুষ ওখানে এটা দেখে, এবং যেটা খুব স্যাড এবং দুঃখজনক। এখন আরেকটা কথা এবার আসি, যে আমি পেইন্টিংটা ওরা কিভাবে দেখে। এই পেইন্টিং এর ব্যাপারটা আমার যতদূর মনে পড়ে হয় 11, 12, 13 এর মধ্যে হয়েছে, অর্থাৎ মোদি আসার আগে। আমি 2 বার গেছিলাম ইন্ডিয়াতে এনডি সিটিং থেকে। কোন একবার আমি যে দেখলাম যে ওই ফোর্ট উইলিয়ামে হাতে পেইন্টিং করা বিশাল 8 ফিট বা 10 ফিট বাই 10 ফিট বা বিশাল আর কি, ওইটা ওখানে এ কে খন্দকার, যে এয়ার ভাইস মার্শাল খন্দকার, উনার কোনো ছবি নাই। আমি তো আশ্চর্য হইলাম, আমি দেখলাম। তারপরে আমি আবার সাউথ ব্লকে যখন গেলাম, যায় দেখলাম যে ওই একই ব্যাপার, ডিফেন্স মিনিস্ট্রিতে গেলাম, ওখানে যা দেখলাম নাই। তখন আমি বললাম যে তখন আমি বোধহয় এসডিএস, তা আমি তখন বললাম যে আমি এটা রেজ করবো, আমাদের তো লেফটেন্যান্ট জেনারেল, ইন্ডিয়ান লেফটেন্যান্ট জেনারেলের সাথে দেখা হবে, হ্যাঁ, মিটিং হবে, তো আমি এটা উঠাবো। তখন আমাদের কমান্ডার মোল্লা ফজলে একবার আমাকে একেবারে, না না সাকিব, প্লিজ প্লিজ, এটা উঠাও না, এটা উঠাও না, এটা উঠাও না। এখন আমার বস যদি বলে, আমরা তো চাকরি করি একটা শৃঙ্খলাবদ্ধ ইয়ে, তখন তার বলতে পারি না, ওকে স্যার, কিন্তু আমার মনে হয় ইট ইজ ভেরি যেটা কেন উঠাবো না। তো তখন তো আমি উনার ব্যাকগ্রাউন্ডও ওইটা ভাবে জানতাম না। এনিওয়ে, সো এই জিনিসগুলো যেটা বলছি, যে এই যে বাংলাদেশের 1971-এর যুদ্ধকে পাকিস্তান ভারত হিসেবে দেখা, এটা নরেন্দ্র মোদীর খালি বিষয় নয়,
এটা কংগ্রেসের সময় থেকেই হয়ে আসছে। এই বিষয়ে ওদের মধ্যে একটা কনসেনসাস আছে, যে এটাকে ওরা ওইভাবে দেখবে। এখন আমি এবং নরেন্দ্র মোদীর ব্যাপারটা হচ্ছে আরো যে যেহেতু উনি হিন্দু শ্রেষ্ঠত্বকে দেখাইতে চান, তাহলে 1000 বছরের প্রথম বিজয়কে তো উনি হিন্দু শ্রেষ্ঠত্ব দেখাবেন। আমি কি সবকিছু মিলতেছে কিনা বলেন? হ্যাঁ, সব কিন্তু মিলে যায়, একটার সাথে একটা ইয়া হয়। এখন আসি আমরা বাস্তব কি ছিল। বাস্তব এখন এই যে 1000 বছরের যে প্রথম বিজয়, সেই বিজয়ের অপারেশন প্ল্যান করছিল কে? আসলে অপারেশন প্ল্যান করেছিল হচ্ছে এই যে ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ JFR জেকব, এবং তার সাথে বোধহয় ডাইরেক্টর অপারেশনস দিল্লিতে বসে বোধহয় ইন্দর সিং বা এরকম কিছু একজন নাম ছিল, ব্রিগেডিয়ার উনি বা মেজর জেনারেল আরেকজন, উনারা দুইজন মিলে এই অপারেশনাল প্ল্যান করছেন। উনাদেরকে প্রথমেই বোধহয় বলা হয়েছিল যে এপ্রিল মেতেই অ্যাটাক করার চিন্তা করছিল, মানেকশ বলেছিল। তখন উনি বলেছিলেন যে এটা আমি আমার স্মৃতি থেকে যেটুকু সেটুকু বলছি আর কি, যে উনি বলেছিলেন এটা সম্ভব না, কারণ অপেক্ষা করছিল। কারণ ও আবার ওখানে বলেছে যে ত্রিপুরার থেকে তার ইকুইপমেন্ট, হেভি ইকুইপমেন্ট নামাইতে তার রাস্তা বানাইতে হবে, এবং এই রাস্তা তার নাই। সুতরাং সে রাস্তা বানাবে, রাস্তা বানাই এগুলো সবকিছু ঠিক হবে, আবার ওই যে হিমালয় পাসেস বন্ধ হয়ে যাবে, চীন ঢুকতে পারবে না, so that December হচ্ছে কি পারফেক্ট টাইম। So that's how he did this. তখন সে 800 প্যারাট্রুপার, তার তো সবকিছু সব ফোর্স কিন্তু সব জায়গায় ইয়ে ছিল ডিপ্লয়েড, কিন্তু ইন্দার্স ওই যে আমার ঠিক ওই ভদ্রলোকের নাম না, উনার সাথে কথা বলে সে 800 প্যারাট্রুপারের একটা আলাদা গ্রুপ রেখে দিয়েছিল, এইটাকে সে প্যারাট্রুপার গ্রুপ রাখছিল। ওকে, সো হোয়াট হ্যাপেন্ড ওয়াজ যে 6টা কলামে ইন্ডিয়ান আর্মি তখন ঢুকে বাংলাদেশে, এবং অন 14 ডিসেম্বর ওই প্রত্যেকটা 6টা কলামই কিন্তু স্টেলমেটেড, 6টা কলামই আটকে গেছে, মানে যুদ্ধ, মানে পাকিস্তানিদের সামনে কিন্তু এখন তারা মুখোমুখি অবস্থা, তারা আটকে আছে, দে ক্যান নট প্রসিড, এই হচ্ছে অবস্থা, যুদ্ধ ছাড়া, টোটাল ওয়ার ছাড়া। সেই টোটাল ওয়ার কিন্তু তারা তখনও শুরু করতে পারতেছে না। এই সময় জেফার জেকব যখন যায় ইয়েতে 15ই ডিসেম্বর মোস্ট প্রবাবলি সারেন্ডারের টপের জন্য, তখন নিয়াজির সাথে যখন তার দেখা হয়, তখন নিয়াজি তাকে বলে, এর মধ্যে একটা ঘটনা আছে, উনি ঢাকায় নামলেন, ঢাকায় নামে উনি ক্যান্টনমেন্টে ঢুকবেন, এটা উনার বইতে লেখা আছে। উনাকে রিসিভ করতে একজন পাকিস্তানি ব্রিগেডিয়ার আসছে, সেটা তো 15 ডিসেম্বরের কথা বলতেছি। ততক্ষণে ঢাকা কিন্তু মুক্তিযোদ্ধা দিয়ে টিমিং উইথ ফ্রিডম ফাইটার্স। তখন উনি যখন ব্রিগেডিয়ারকে নিয়ে ক্যান্টনমেন্টে যাবেন ঢুকতে, তখনই ফ্রিডম ফাইটাররা উনাদেরকে ইন্টারসেপ্ট করছে, করে ওরা বলতেছে আমরা এই ব্রিগেডিয়ারকে ধরে নিয়ে যাবো, পাকিস্তানি ব্রিগেডিয়ারকে। তখন জেকব বলতেছে যে আমি ইন্ডিয়ান মেজর জেনারেল অমুক, আমি বলতেছি তোমরা ওকে ছেড়ে দাও। বলার পরে ওরা ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পরে উনি গেছেন নিয়াজির ওখানে, নিয়াজির সাথে দেখা করতে। নিয়াজির সাথে দেখা করতে পরে তখন উনি বলতেছেন যে, নিয়াজিকে বলতেছেন যে আপনারা সারেন্ডার করেন। তো তখন নিয়াজি বলছে যে নো, উই উইল ফাইট। তখন হি সেড যে তাহলে আমি মুক্তিযোদ্ধাদেরকে ছেড়ে দিই, আমি ছেড়ে দিই, কারণ এরা তো ইয়েতে এদেরকে ছেড়ে। তখন নিয়াজি বলতেছে ইফ ইউ ডু দ্যাট, তাহলে আমার যত পপুলেশন আছে, সিভিলিয়ান পপুলেশন আছে, আমার যেটা পাকিস্তানি কি বলবো অ্যালায়েন্স, যাদের এলিজেন্স পাকিস্তানের প্রতি, যে নন বেঙ্গলি যেই পপুলেশন আছে, তারা তো ম্যাসাকার হয়ে যাবে। তখন উনি সারেন্ডারে রাজি হন, অর্থাৎ উইথ দ্য থ্রেট অফ দ্য ফ্রিডম ফাইটার্স হি অ্যাচিভড ইট। এবং উনি এই 9 মাসে কিভাবে ইন্ডিয়া আমাদেরকে ঠিক মতো মুক্তিবাহিনী তৈরি করতে দেয় নাই, তাদের প্ল্যান ছিল আমাদের মুক্তিবাহিনী হবে 8000 লোকের। তারা যেভাবে মুজিব বাহিনী, যেটা বিএলএফ না কি জানি বলে, একটা ওটা বানাইছেই হচ্ছে যাতে মুক্তিবাহিনীকে পরে ডিজার্ম করা যায়। হ্যাঁ, মানে এই সমস্ত পুরো জিনিসটাই ছিল যাতে বাঙালি মুসলিম যাতে আর্মড না হইতে পারে, এইটা নিয়ে ইন্ডিয়ার ভীষণ ভীষণ সমস্যা ছিল। সো আমি আপনাকে এই কথা বললাম যে বাস্তব হচ্ছে গিয়ে যে মুক্তিযোদ্ধা ছাড়া, যেভাবে একভাবে মুস্তাফিজ বলেছে, আমি আরেকজনের থেকে বললাম
তবে এটা যারা করে, এতে আমাদের বোঝা যাচ্ছে, কয়েকদিন আগে পিনাকি যেটা বলেছে আমার কাছে এখন, পিনাকি কিন্তু কথাটা কিন্তু আমাদের এটা সে কি বলেছে আগে, যে 16ই ডিসেম্বরে সে যখন হয়েছে তখন 16ই ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর হু ওয়াজ ইন চার্জ? এখন সেটা ছিল জেনারেল অরোরা, অ্যাকর্ডিং টু এক্স্যাক্টলি হি ওয়াজ দ্য ইস্টার্ন কমান্ড সে জিওসি ইস্টার্ন কমান্ড, সো অফকোর্স। সো আমি সে বলে যে 22শে ডিসেম্বর আমাদের বিজয় দিবস হওয়া উচিত, অ্যাকচুয়ালি ইন ওয়ান ওয়ে। অ্যাকচুয়ালি 16ই ডিসেম্বর আত্মসমর্পণ দিবস। আরেকটা দিক থেকে দেখতে হবে, সেটা হলো যে বাংলাদেশের 16ই ডিসেম্বর পর থেকে ইন্ডিয়ান আর্মি কিন্তু আমাদের এখান থেকে প্রচুর জিনিসপত্র নিয়ে গেছে, প্রচুর। সেটা কিছুদিন আগে এক ভদ্রলোক, উনি একজন সিনিয়র, আবু আসাদ সাহেব বোধহয়, উনি বোধহয় বলছিলেন যে এটা উনারা তখন একটা ওই হক কথাগুলো দেখে ওনারা একটা হিসাব করেছিলেন যে সেই সময় 25,000 কোটি টাকার মতো। তো এই যে নিয়ে গেছিলেন, আমি ক্যাডেট কলেজে যখন গেছি ফৌজদারহাটে, তখন আমাদের না বড় বড় ক্লক, ওর পিছনে কিছু নাই। তা আমরা তখন শুনছি আমাদের মানে সব কিছু জিনিস নাকি আমাদের ইন্ডিয়ান আর্মি নিয়ে গেছে। এটা আমরা কিন্তু তখন শুনতাম, আমাদের অনেক কিছু ছিল না। হ্যাঁ, আমাদের বলে একদম উঠায় নিয়ে গেছে। আমি নিজে যেটা দেখেছি সেটা আমি বলি। আমরা বনানীতে থাকতাম, হ্যাঁ, একদিন এক মেজর, হ্যাঁ, বটল গ্রিন ওদের কাপড়, একটা ব্লু টয়োটা নিয়ে আসছে। তো এসে আমি ছাদে, আমার আম্মার আমি, তো সে বলতেছে কি দেখছে আমাদের ওখানে গ্যারাজ খালি দেখছে, আব্বা নেই পাশে। তখন বলছে ক্যান আই পার্ক দিস কার ইন ইয়োর হাউস? তখন আম্মা তখন নো উই হ্যাভ আওয়ার ওন কার অর সামথিং। তো তখন বললো কোথায় আছে? সামনে দেখো। তখন তো খুব কম বাড়ি ছিল। সে তখন খুঁজতে আসছে একটা গ্যারাজের মধ্যে এই গাড়িটা কোথা থেকে উঠায় আনছে। আমি যেটা বলতে চাচ্ছি, মেজর সাহেব কোথা থেকে গাড়িটা উঠে আনছে, এখন সে কোথাও এটা পার্ক করতেছে, পরে এটা নিবে আর কি। এখন ওই আবু আসাদ সাহেব বোধহয় উনি বলছিলেন ওখানে যে সেই সময় ওনারা কে যেন গেছে যে আপনার ভারতীয় অফিসারকে বলতে যে এই সমস্ত জিনিস যে লুট হচ্ছে বা জিনিসপত্র নিয়ে যাচ্ছে, এটা তো লুট বা এরকম কিছু বলেছে। তো তখন সেই ভারতীয় অফিসার বলছে যে জেনিভা কনভেনশন অনুযায়ী তুমি কি জানো যে আমরা কি কি করতে পারি? অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে ওনারা যে সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছেন এটা জেনেভা কনভেনশনে অ্যালাউড। এটা উনি বলতেছে, উনারা এটা ওইভাবে দেখতেছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যেহেতু আজকে 16ই ডিসেম্বর নিয়ে অনেক কথা বলছি, তাহলে ইন্ডিয়ার রোলটা নিয়ে এবং আগে এবং পরে এটা আমরা একটা থ্রেড বেয়ার করলাম আর কি, যে এই হচ্ছে গিয়ে ইস্যুস। সো আমাদের এটা হ্যাঁ হ্যাঁ এটা ঠিক। তো আমরা ওটা তো পরে তো যাবো। তো আমি এই জন্য আমি মনে করি যে এইটা আমাদের তীব্র প্রতিবাদ করা উচিত, যে এবং আমরা যতবার যত জায়গায় আমরা পারবো আমরা ভারতের এই যে প্রচেষ্টাটাকে আমাদের আরো উন্মোচিত করা উচিত। আমি বলেছিলাম সেই সময় যখন ওই পেন্টিং নিয়ে, আমি তো বলতে পারলাম না ইয়েতে, ওখানে দিল্লিতে তো বলতে পারলাম, কিন্তু আমি ক্লাসরুমে তো বলতে পারবো। ক্লাসরুমে তো ওইখানে তো দুইটা আছে ব্রিগেডিয়ার, হ্যাঁ, ওই ব্রিগেডিয়ার এগুলো আবার মেজর জেনারেল হবে। হ্যাঁ, এনডিসি তে আসা মানে হচ্ছে ওরা ক্লিয়ারেন্স পেয়ে গেছে, মেজর জেনারেল হবে, 2 স্টার হবে আর কি। আমি বললাম এত ন্যারো মাইন্ডেড কেন? বাংলাদেশকে একটু তোমার এই যে সাফল্যের শেয়ার করতে তোমার মধ্যে এত ন্যারো মাইন্ডেডনেস কেন? তুমি ন্যারো মাইন্ডেড হয়ে লিডার হইবা? ইজ দিস দ্য ওয়ে টু বিকাম এ লিডার? হ্যাঁ, দিস ইজ নো ওয়ে টু বিকাম এ লিডার। লিডারশিপের 101-এই এটা আছে যেটা হওয়া যায় না, এটা হওয়া যায় না। সো ওরা চুপ করেছিল, একদম চুপ, একদম কোনো কথা নাই, হ্যাঁ, একদম কোনো একটা ইয়ে করে না। কারণ বিকজ আমি ওদেরকে ওইভাবে দেখি, ওরা জানতো যে আমি অ্যান্টি ইন্ডিয়ান বাই ওইভাবে নই, কিন্তু এগুলো খুব বাজে ব্যাপার। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আমি এখানে শেষ করলাম, অনেক সময়।